সুপ্রিয় দর্শকবৃন্দ, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ একটা ঐতিহ্যবাহী স্টক এক্সচেঞ্জ কোম্পানি সংস্থার নাম, যেটা ১৯০৮ সালে তৈরি এবং লোগোটা দেখতে অনেকটা এইরকম। আমরা উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করেছি, যেটা ১১৭ বছর পুরাতন। ভাবতে পারছেন? এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের সবথেকে বড় সোনার টুকরো কোম্পানি যেটা ছিল, সেটার নাম ছিল স্টক এক্সচেঞ্জ। কেন বন্ধ হয়ে গেল এই কোম্পানি? মার্কেট ক্যাপিটাল ছিল কয়েক কোটি কোটি টাকার। তাহলে এই যে সিএসসি 40, এটা কেন বন্ধ হয়ে গেল? তাদের ওয়েবসাইট কি বলছে? তাদের ওয়েবসাইটে যে সমস্ত স্টক এক্সচেঞ্জ আজও আমরা নাম খুঁজে পাই, তাদের মধ্যে আইটিসি এবং ব্রিটানিয়া, এই সমস্ত বড় বড় কোম্পানি আজকে তারা বেরিয়ে চলে গেছে। কিছু কোম্পানির নাম যেগুলো আমরা আজ শুনতে পাই না, সেগুলো সব সাসপেন্ডেড। এজে ব্রাদার্স লিমিটেড, কে বিয়ারিংস, সব সাসপেন্ডেড। খুব কম কোম্পানি আছে যেগুলো খুব অ্যাক্টিভ, এবং যেমন আলিপুরদুয়ার টি কোম্পানি প্রাইভেট লিমিটেড, এইগুলো এখনও অ্যাক্টিভ, পশ্চিমবঙ্গের মধ্যে ব্যবসা করে এবং খুব ছোট সংস্থা তারা। আজকে কেন এই যে জায়গাগুলো বন্ধ হয়ে গেল? প্রথম কথা হচ্ছে যে এই সংস্থাগুলো বন্ধ হওয়ার পিছনে শুধুমাত্র ইতিহাস দায়ী নয়, এর পিছনে দায়ী অনেক অনেক কালো আধারী। ১৯৯০ সালের দিকে যখন ডিজিটাইজেশন শুরু হয়েছে, ১৯৮০-র দশকে থেকে ডিজিটাইজেশন শুরু হয়েছে, তখন কিন্তু এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ এই ডিজিটাইজড করতে পারেনি। তারা কিন্তু এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে তখনও কিন্তু খাতায় কলমে চলছিল, যেটা ১৯০৮ সাল থেকে খাতায় কলমে চলছিল। সুতরাং এই যে খাতায় কলমে চলা এক পুরনো পদ্ধতি, তাতে পিছিয়ে পড়েছিল অনেক সংস্থায়। তারপরে সেবির সিকিউরিটি এক্সচেঞ্জ, সেবি, এই যে সেবি সংস্থা ভারত সরকারের, তারা অনেক কঠোর নিয়ম পোষণ করে, কারণ দুর্নীতির দায়ে অন্তর্ভুক্ত এমন কোটি কোটি সংস্থা, তারা কিন্তু এই এই জায়গাটার ফায়দা নিচ্ছিল। ২০০১ সালে কেতন পরেখ একজন ব্যক্তি ছিলেন। সেই কেতন পরেখ আজকে কিন্তু তার নাম শুনতে পাওয়া যায়। কেতন পরেখ একজন স্টক ব্রোকার। তিনি বহু কোটি টাকার বেআইনি স্টক এক্সচেঞ্জের ব্যবসা করেন, এবং এই এক্সচেঞ্জটি অর্থনৈতিকভাবে প্রায় পঙ্গু হয়ে পড়ে তার কারণে। দ্বিতীয় কারণ, এনএসসি বিএসসির একটা দাপট। এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটা এনএসসি, আর হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এবং হচ্ছে বিএসসি, এই সংস্থা, এটাও একটা প্রাইভেট সংস্থা। এবং বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা কিন্তু গভর্নমেন্ট সংস্থা। বিএসসি, এই বিএসসি ইন্ডিয়ার, এদের দুজনের দাপটের ফলে, এদের কয়েকশো কোটি টাকা টার্নওভারের ফলে, তাহলে তারা কিন্তু যারা স্টক মার্কেটের লিকুইডিটি, মানে হচ্ছে স্টক মার্কেটে যে প্রভাবটা পড়ে, যে কেউ কিনলো এবং কেউ বেচলো, এই যে প্রভাবটা, এটা কম্পিউটারাইজড ফলে যে কুইক হচ্ছিল, সেটা কিন্তু আর হওয়া বন্ধ হয়ে গেল। এবং যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের যে অনলাইন সিস্টেম, সেটা কিন্তু তখনও অ্যাডপ্ট হয়নি, যার ফলে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ আস্তে আস্তে পিছিয়ে পড়ে। তৃতীয় একটা বড় কারণ হচ্ছে সেবির নিয়ম। সেবির নিয়ম চালু হয় যে ১,০০০ কোটি টাকার ওপরে টার্নওভার হতে হবে এই সংস্থাগুলির, এবং ১,০০০ কোটি টাকার ওপরে টার্নওভার হতে হবে এই সংস্থাগুলির, এবং নেট ওর্থ ১০০ কোটি টাকা থাকতেই হবে। মানে এদের যে নিজস্ব সম্পত্তি, তাদের ১০০ কোটি টাকার ওপরে হতেই হবে। তাহলে এই যে ছোট ছোট রিজিনাল যে সংস্থাগুলো ছিল, মানে যেমন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জও একটা রিজিনাল সংস্থা ছিল, এবং এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে ব্রিটিশ ইন্ডিয়াস টাইমে তারা কিন্তু বিরাট দাপত্য করেছে। ওয়াজ ফাউন্ডেড অন 1 ডিসেম্বর, ঠিক আছে, 1863। তাহলে ১১৭ বছরের পুরনোরও বেশি কোম্পানি। তাহলে সেক্ষেত্রে এই যে ১০০ কোটি টাকা যখন নিয়মটা লাগু হলো, সেক্ষেত্রে ২০১৩ সালে তখন কিন্তু এই নিয়মটার ফলে এই ১০০ কোটি টাকা দেখাতে ব্যর্থ হয়, এবং নেট টার্নওভার ১,০০০ কোটি টাকা দেখাতেও ব্যর্থ হয়, যার ফলে এটা থেকে সেখানে কিন্তু বেরিয়ে যায়। এখন কি অবস্থা? বর্তমান পরিস্থিতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে স্টক এক্সচেঞ্জের কথাবার্তা উঠে আসছে। এই স্টক এক্সচেঞ্জগুলো আবার গজিয়ে উঠতে পারে একটাই কারণে, সেটা হচ্ছে আইনতভাবে লড়াইয়ে যদি জয়ী হয়, এবং ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম যদি সেক্ষেত্রে শুরু হয়, এবং দ্বিতীয় হচ্ছে যদি আইনগতভাবে স্ট্রং হয়। এছাড়াও সবথেকে বড় ব্যাপার, ইউজার ফ্রেন্ডলি হয়, এবং কোম্পানিরা যদি লিস্টেড হয় আবার, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি যদি আবার লিস্টেড হয়, লিকুইডিটি আসে,
সেক্ষেত্রে আবার এই প্ল্যাটফর্ম কিন্তু চালু হতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু দরকার। অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া এই সিএসসিকে চালানো কিন্তু মুশকিল। কিন্তু সিএসসির যে ওয়েবসাইট cscindia.com সেটা আজও বর্তমান। তারা কিন্তু রেজিস্টার্ড এবং সিএসসি হোললি ওন্ড বাই সাবসিডারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে তারা কিন্তু উঠে যেতে দেয়নি। কিন্তু সেটা তো হলে হবে না। তার পাশাপাশি তার লিকুইডিটি চাই, তার চাই, আইনতভাবে তার সমস্ত সংরক্ষণ চাই। দেখুন, ইংলিশ এবং বেঙ্গলি এই দুটোই কিন্তু ওয়েবসাইট আছে। বেঙ্গলিতে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। তাহলে এইভাবে কিভাবে চলবে, তাই না? তাহলে এই যে বলছি রেজিস্টার কোম্পানি, এছাড়া এই যে বিভিন্ন লিঙ্কগুলো প্রত্যেকটাই কাজ করছে এবং ডালহাউসিতে তাদের যে অফিস, এই যে বলছে 9/10 ইন্ডিভিজুয়াল ট্রেডার ইকুইটি, এটা তো সেবির যে রুলটা সেই সবগুলো দেখাচ্ছে। কন্ট্যাক্টাসে গেলে আমরা দেখতে পাবো কাজ করছে কি না। কাজ করছে। তার নিজস্ব ইমেল আইডি রয়েছে, তার নিজস্ব ডোমেন রয়েছে, ঠিক আছে? এবং যে কি করে সেখান থেকে তুলে নেওয়া যায় তার বিভিন্ন কোম্পানি, সেগুলো কিন্তু আজও বর্তমান। লিস্টিংয়ে আমরা দেখতে পারি লিস্টিং কোম্পানিজ, এই কর্পোরেট ইনফরমেশন, লিস্টিং গাইড, কি করে তার এখানে লিস্টিং করা যেতে পারে, ঠিক আছে? কি করে কেনা বেচা যেতে পারে। আজ সেগুলো সব অতীত, যেহেতু সেবি রেগুলেশন 2015 পর থেকে এই যে রেগুলেশন 29 ডিক্লারেশন বাই আইটিসি, বিভিন্ন ধরনের যে ডিক্লারেশন দেওয়া রয়েছে, সেই ডিক্লারেশনের ফলে যে ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছিল, সেগুলোর ফলে আজকে এই কোম্পানি অতীত। তাহলে বন্ধুরা, এই ধরনের সংস্থা আপনাদের মতামত কি? কি চালু হতে পারে? একটা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ যদি চালু হয়, খেতে পড়তে বাঁচতে অনেকেই পারবে। বিভিন্ন ব্রোকার, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের কেনাবেচার ব্যবসায়িক বাণিজ্য তৈরি হয়। জায়গার উন্নতি হবে, দেশের উন্নতি হবে, শহরের উন্নতি হবে, আমাদের তিলোত্তমা কলকাতা আবার বেঁচে ফিরে উঠবে। কমেন্টে জানান আপনাদের নিজস্ব মতামত। ভালো থাকবেন।